বিজিতকে অ্যারেস্ট করে সবাইকে অবাক করে দিল তটিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মেলাতে তটিনীর উপর অ্যাটাক হলে তখন তটিনী সবার সঙ্গে ফাইট করতে থাকে। আড়াল থেকে দেখে ফেলে শিবপ্রসাদ। শিবপ্রসাদ বলতে থাকে, তটিনী আসলে কে, এভাবে ফাইট করলো? এরপরে দেখা যায় সময় মতো আবার শিবপ্রসাদের কাছে চলে আসে তটিনী। শিবপ্রসাদের কাছে এসে বলতে থাকে, তোমরা ঠিক আছো তো? তখন শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ কেন, কি হয়েছে? তখন দেখা যায় তটিনী বলতে থাকে, চলো আমরা বাড়ি ফিরে যাই। এরপরে তটিনী শিবপ্রসাদ বাচ্চাদের নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে তখন লাট্টু পিকু বলতে থাকে, মাম্মি এভাবে এভাবে আমাদের আমাদের মেলাতে ঘুরতে না দিয়ে বাড়িতে নিয়ে এলে যে? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, তোমার মাম্মির শরীরটা মনে হয় খারাপ করছিল, তাই নিয়ে এসছে। তখন তটিনী বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ পা, আমার শরীরটা ভীষণ খারাপ করছিল, এজন্য মনে হলো বাড়ি ফিরে আসাটা বেশি প্রয়োজন, তাই বাড়িতে ফিরে এলাম। এই বলে বাচ্চাদের বলতে থাকে, তোমরা ভেতরে যাও। শিবপ্রসাদকেও বলতে থাকে। এরপরে তটিনী তার ডিপার্টমেন্টে ফোন করে বলতে থাকে, আমি বলেছিলাম না যে কোনো মুহূর্তে আমার উপর হামলা হতে পারে? ঠিক সেরকমটাই হয়েছে। আমি আমার বাচ্চাদের নিয়ে আমাদের আমাদের হাউজিংয়ের নিচে যে মেলাটা হচ্ছে সেখানে গিয়েছিলাম, আর কিছু গুন্ডা আমাদের উপর অ্যাটাক করেছে। তা কিছু করতে পারিনি, আমি নিজেকে সামলে নিয়েছি। এদিকে সত্যজিৎকে বলতে থাকে, দাদা তুমি কিছু ভাববে না, সবটা আমি সামলে নেব। যেভাবেই হোক কাবিরকে বাঁচাতেই হবে। কাবিরকে বাঁচাতে আমাদের এই মিথ্যে নাটকটা অবশ্যই করতে হতো, তা না হলে কোনো উপায় ছিল না। তখন সত্যজিৎ বলতে থাকে, তাই বলে নিজের মেয়ের এই মাতৃত্ব নিয়ে এভাবে মিথ্যে বললে? তখন সত্যজিৎ বলতে থাকে, কি করতাম, এটা ছাড়া আর কোনো কোনো পদ্ধতি ছিল না, এটাই করতে হতো। এটা ছাড়া তো আর কোনো করণীয় ছিল না। এটা ছাড়া কোনোভাবেই কাবিরকে জেল কাস্টাডি থেকে বাঁচানো যেত না। আমি জানি যে তটিনী আমাদের বাড়ির মেয়েদেরকে কতটা ভালোবাসে। যদি আমি আরাধ্যা বা আয়ুষের কোনো ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলি, তবে তটিনী নিজেই সবটা সামলে নেবে। এজন্যই আমি এই মিথ্যেটা বলতে বাধ্য হয়েছি। এটা করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। এদিকে দেখা যায় বাড়িতে সবাই মিলে হই হাল্লার করতে থাকে। এরপরে আয়ুষী তটিনীকে বলতে থাকে, আমরা বাড়িতে আয়ুষীর বেবি হবে এটা নিয়ে সবাই মিলে অনেক মজা করছি, সর্দি ভাই তুই আসবি? তখন তটিনী বলতে থাকে, আমি জানি যে আয়ুষীর বেবি হবে, কিন্তু আমি যেতে পারবো না রে, তোরা তোদের মতো করে মজা করে নে। তখন আয়ুষী বলতে থাকে, কেন সর্দি ভাই, তুই কি খুশি নস আমাদের আরাধ্যা মা হবে? তুই খুশি হসনি? তখন দেখা যায় তটিনী বলতে থাকে, সেটা তোর মনে হচ্ছে, কিন্তু আমার থেকে ভালো কেউ খুশি হয়নি, আমার মতো খুশি তুইও হতে পারিসনি, তুই এটা মনে রাখিস। এরপরে দেখা যায় আয়ুষী বলতে থাকে, কিন্তু তুই আসছিস না কেন? তখন টটিনি বলতে থাকে, আমার ও বাড়িতে যেতে এখন ইগোতে বাজছে, কারণ ও বাড়িতে প্রতিনিয়ত আমার বাচ্চাদের আমার হাজবেন্ডকে অপমান করা হয়, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর ও বাড়িতে যাব না। তখন আয়ুষী বলতে থাকে, কেন আমাদের বিয়েতে আসবি না তুই? আমাদের বিয়েতে তো তোর আসার কথা ছিল, তুই তো বলেছিলি যে আমার বিয়েটা সম্পূর্ণ করে দিবি। তখন দেখা যায় আয়ুষীর কথা শুনে তটিনী বলতে থাকে, সরি রে, তোর বিয়েটা কিছুতেই সম্পূর্ণ হবে না, আর সেটা আমি তোকে গ্যারান্টি দিচ্ছি। সময় মতো তুই সবটা জানতে পারবি, আর এই বিয়েটা যদি তুই নিজের ইচ্ছায় নিজে জেদ করে করিস, তবে তোর জীবনটাই নষ্ট হয়ে যাবে। আর এটা তোর বাবা খুব ভালো করেই জানে যে তোর জীবন বিপন্নে আছে, তারপরেও তোর বাবা তোকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। প্লিজ প্লিজ বোন, তুই ওখানে বিয়ে করিস না। আমি চাই যে তোরও একটা সুখের সংসার হোক, কিন্তু বিজিত লাহিড়ীর সঙ্গে নয়। বিজিত লাহিড়ীর সঙ্গে কিছুতেই তোর সুখের সংসার হতে পারে না, কারণ ছেলেটা এতটাই বাজে তুই কল্পনাও করতে পারছিস না। তখন আয়ুষী বলতে থাকে, কেন দিদি ভাই, সর্দি ভাই বল, বিজিত কি করেছে? বিজিত কি করেছে আমাকে শুধু একটু বল, তারপরে তো আমি বুঝতে পারবো। তুই কেন বলছিস না? তুই না বললে আমি কি করে বুঝবো যে বিজিত ভালো নাকি খারাপ? তখন টটিনি বলতে থাকে, আমি তোকে এখন বলতে পারছি না, কিন্তু সময় হলে তুই ঠিক বুঝতে পারবি, কিন্তু নিজে একটু সচেতন হওয়ার চেষ্টা কর। এরপরে ফোনটা কেটে দেয়। এরপরে দেখা যায় তখন আয়ুষীর মা বলতে থাকে, কি বললো ও? তখন দেখা যায় আয়ুষী বলতে থাকে, যাক গিয়ে বাদ দাও, ওসব বাদ দিয়ে এখন আমরা তো সেলিব্রেশন করব, তাই না? আমাদের বাড়িতে নতুন অতিথি আসছে, আমাদের সেলিব্রেশন করতে হবে না? তখন দেখা যায় আয়ুষীর মা বলতে থাকে, অবশ্যই সেলিব্রেশন করতে হবে, তোর ড্যাড জানে? তখন আয়ুষী বলতে থাকে, হ্যাঁ মম জানে, ড্যাডি তো আমাকে খবরটা দিল। তখন দেখা যায় ভানু বলতে
বলতে থাকে, আচ্ছা তো তোমাকে তোমাকে সত্যজিৎ মুখার্জি খবর দিয়েছে? তখন আয়ুষী বলতে থাকে, হ্যাঁ আমাকে তো আমার ড্যাডি খবর দিল। এরপরে দেখা যায় আয়ুষীর মম বলতে থাকে, আচ্ছা যাই হোক, আমরা আরাধ্যার সঙ্গে একটু তো কথা বলতে পারি। আরাধ্যাকে ফোন করে কথা বল, আরাধ্যার থেকে শোন ও কতটা এক্সাইটেড। তখন দেখা যায় আয়ুষী বলতে থাকে, ও এখন ও এখনও শ্বশুরমশাইয়ের সঙ্গে কিছু একটা নিয়ে কথা বলছে, তাই বলল যে এখন যাতে ফোন না করি। এরপরে এদিকে প্রার্থনা বলতে থাকে যে আমরা যে কতটা খুশি বলে বোঝাতে পারবো না। আয়ুষী, তুই তুই বুঝতে পারছিস আমরা মাসি হব। তখন দেখা যায় আয়ুষী বলতে থাকে, হ্যাঁ আমরা মাসি হব, তাই তো? তখন দেখা যায় তখন তখন আয়ুষী আরও বলতে থাকে, আমরা তো একদিন একদিন আমারও হবে, আমারও এরকম একটা ছোট্ট বেবি আসবে, আমাকে নিয়ে তোরা সবাই মজা করবি, তাই না? তখন প্রার্থনা বলতে থাকে, হ্যাঁ রে, তোরও হবে, তোর বেবিকে নিয়েও আমরা অনেক অনেক মজা করব। এদিকে দেখা যায় শিবপ্রসাদ নিজের ডিপার্টমেন্টে এসে সৌরভকে কথা শোনাতে থাকে। এরপরে স্যার বলতে থাকে, যেভাবেই হোক ওর মুখ থেকে কথা বের করো, ও ও কি ইনফরমেশন পাচার করেছে আর ওরা কিসের সঙ্গে যুক্ত। আর আর আমি নিশ্চিত যে সৌরভকে সবকিছু জানে। সৌরভকে জেরা করলেই তুমি সবকিছু খুঁজে বের করতে পারবে। এরপরে পরশুরাম সৌরভকে অনেক কিছু জিজ্ঞাসা করে, কিন্তু সৌরভ কথা না বললে সৌরভকে মারতে শুরু করে। এরপরে স্যার বলতে থাকে, যা খুশি তাই করো, যেটা করতে ইচ্ছা করে সেটাই করো, এতে আমি তোমাকে বাধা দেব না, কিন্তু ওর মুখ থেকে অবশ্যই কথা বের করতে হবে, দরকার হলে ইনকাউন্টার করে দেবে। কিন্তু ওকে কিন্তু আমি ডিপার্টমেন্টে কিছুতেই রাখছি না। একটা বিশ্বাসঘাতক যে আবার বিশ্বাসঘাতকতা করবে না, তার কি গ্যারান্টি? ও তো আবার আবার আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে, তাই না? তখন শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ স্যার, আমি দেখছি, ওকে একটু সুযোগ দেওয়া যায় না? তখন দেখা যায় স্যার বলতে থাকে, তুমি বলছো এসব? তখন শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ আমি বলছি। তখন দেখা যায় শিবপ্রসাদের দিকে তাকিয়ে থাকে সৌরভ মনে মনে বলতে থাকে, ও কি বলছে? ওর পিছনে আমি এত বড় ষড়যন্ত্র করলাম, তারপরে ও আমাকে সুযোগ দিতে বলছে। এরপরে দেখা যায় বলরাম মনে মনে বলতে থাকে, পরশুরাম তুই কিন্তু খাল কেটে কুমির আনছিস। সৌরভ যে কতটা একটা বাজে ছেলে তুই বুঝতে পারছিস না। এরপরে তখন স্যার বলতে থাকে, পরশুরাম তুমি ভেবেচিন্তে কথা বলছো তো? ও কিন্তু তোমার পিঠেই ছুরি মারতে চেয়েছিল, তোমার পিঠেই ছুরি মারছে। তুমি ক্রিমিনালদের ধরে লকআপে রাখলে ও চুরি করে ছেড়ে দিচ্ছে, আবার তুমি যে ইনফরমেশন কালেক্ট করছো সবগুলোই শত্রুদের হাতে তুলে দিচ্ছে। তুমি বুঝতে পারছো? তুমি যে ওকে সুযোগ দিতে বলছো, এতে কিন্তু তোমার বিপরীত হতে পারে। তখন এদিকে দেখা যায় কর্ণ চ্যাটার্জি ও বিজিত কথা বলছে, আর এদিকে অফিসার বলতে থাকে, তবে আমি দেখছি। এর বলে সৌরভকে নিজের ক্যাবিনে নিয়ে যায়। এদিকে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, এখন কি করবে? তটিনী গাঙ্গুলিকে তো কোনোভাবে আটকানো যাচ্ছে না, আমরা বুঝতেও পারছি না আসলে উনি ওকে। তখন বিজিত বলতে থাকে, আমি হয়তো জানি যে ওকে, আমি একটা ডিপার্টমেন্টে ওকে দেখেছি, আমি দেখেছি। এরপরে দেখা যায় আরাধিয়া ও কাবির মনে মনে বলতে থাকে, ওরা আমাদের ওখান থেকে সরিয়ে দিলে কেন? ওরা কি কি এমন গোপন কথা বলছে? এরপরে এদিকে বিজিত কর্ণ চ্যাটার্জিকে বলতে থাকে, আমি আয়ুষীকে নিয়ে চলে যাব, আর আপনি কিন্তু আরাধ্যাকে পাঠানোর ব্যবস্থা করবেন। এরপরে আরাধ্যা শুনে ফেলে তটিনীকে ফোন করে জানিয়ে দেয় যে তটিনী প্রেগনেন্ট নয়। এটা শুনে তটিনী নিজের আসল পরিচয় নিয়ে বিজিত লাহিড়ীকে ধরতে আসে। বিজিত লাহিড়ীকে অ্যারেস্ট করলে অবাক হয়ে যায় কর্ণ চ্যাটার্জি, আরাধ্যা, কাবির ও আয়ুষী। এরপরে আরাধ্যা বলতে থাকে, ছর্দি ভাই তুই কে? তখন তটিনী বলতে থাকে, আমি কে সেটা তুই খুব ভালো করে জানতে পারবি, তোকে আমি সময় মতো বুঝিয়ে দেব। আর আয়ুষী, তুই নিজের ভুলটা বুঝতে শেখ, আর এখনো কিন্তু তোর বিয়েটা হয়নি, তাই ছেলেটার কথা না ভেবে নিজের লাইফটা নতুন করে শুরু কর, বুঝতে পেরেছিস? এই ছেলেটা যে কতটা জঘন্য তুই জানিসই না, তোর তোর কোনো ধারণা নেই। তোর বাবা সবটাই জানে, তারপরে নিজের বিজনেসের জন্য তোকে এভাবে বলি দিতে চেয়েছিল, আরাধ্যাকেও তো তাই করেছে।